কি রে অথু, বাড়ি পৌঁছে গিয়েছিস? হ্যাঁ, কিছুক্ষণ আগেই এলাম। আন্টির হাতে ঘর মোছার কাপড় দিয়ে মার খেয়েছিস? ধুর, বেটি আর আম্মুর কথা বলিস না। কি বকাটাই না দিল। আচ্ছা ছাড় ওসব। শান্ত ভাইয়া কিছু বলেছে? না, কি বলবে? কিছুই বলেনি? না তো, শুধু শেষবার বলেছে সাবধানে যেও। তুই কি বলেছিস তারপর? আমিও বলেছি সাবধানে যাবেন। আচ্ছা আমি রাখি। সাবধানে থাকিস তুই। কাল ভার্সিটিতে দেখা হবে। হুম, তুইও সাবধানে থাকিস। টিউশন থেকে ফিরে মেহেক ধপ করে সোফায় বসে পড়ে। তার প্রচুর ক্লান্ত লাগছে। মেহু, এসেছিস তুই? আপনি? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি? আরে না, তেমন কিছু না। এতদিন পর টিউশন করাতে গিয়েছি তো, তাই একটু ক্লান্ত লাগছে। তোকে বলেছিলাম এত কষ্ট করিস না, নিজের পড়াই মন দে, তোর খরচে চিন্তা করতে হবে না। কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। আপনি বাদ দাও তো সব। আমি রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে এসে তোর কাজে সাহায্য করে দিব। তার দরকার নেই, তোর কোনো সাহায্য করতে হবে না। চুপচাপ রুমে যাবি, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসবি। রাতের খাবার সময় নিচে নামবি, এর আগে নামবি না। মেহেকও বোনের কথাতে সায় দিয়ে উপরে চলে যায়। ফ্রেশ হয়ে এসে মেহেক কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর পড়তে বসে। কিন্তু অনেকক্ষণ ধরে মেহেক একটা টপিক বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার মাথায় ঢুকছে না। ধুরু, পড়াশোনা এত কঠিন কেন হাই? কখন যে এই পড়াশোনা আমার শেষ হবে, এখন আমি কি করি এটা তো কিছুই বুঝতে পারছি না। অনেক ভেবে মেহেক বইটা নিয়ে রিফার কাছে চলে আসে। মেহেক এসে দেখে রিফা তখন টিভি দেখছে। কে? দেখো এই মেয়েটা কি শান্তিতে টিভি দেখছে, এদিকে আমার অবস্থা তো নাজেহাল। আরে মেহু তুই হঠাৎ আমার রুমে এলি কেন? আগে টিভি অফ কর। ওকে, বল এবার কি বলবি? শোন না, আমি না এটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে তো। দে দেখি কি বুঝতে পারছিস না। রিফা বইটা নিয়ে বিজ্ঞদের মতো বইয়ের দিকে তাকিয়ে থাকে, মাথা নেড়ে নিজে নিজে কিছু বলে। এটা দেখে মেহেক নিজেই নিজেকে তিরস্কার করতে থাকে। দেখ মেহু, দেখ রিফা তোর থেকে পড়াশোনায় কত ভালো, ও নিশ্চয়ই চ্যাপ্টারটা শেষ করে ফেলেছে, কিন্তু তুই তো এখনো পড়াই শুরু করলি না। ছি মেহু, ছি, এই তোর পড়ার অবস্থা। কিন্তু মেহেক রিফাকে বুঝতে পেরেছে, মনে করলেও তার ভাবনায় পানি দিয়ে রিফা বলে ওঠে, ধুর, ওইসব কি? কোন সাবজেক্টের বই এটা? কি, তুই এটাই জানিস না যে এটা কোন সাবজেক্টের বই? তাহলে এতক্ষণ মাথা নেড়ে নেড়ে কি করছিলি? আসলে আমি না কিছু বুঝতে পারিনি। এবার তাহলে কি হবে? আমি পড়াটা বুঝবো কিভাবে? আরে তুই ইউটিউব থেকে দেখে নে। ধুর, এইসব ইউটিউব ইউটিউব আমার মাথায় ঢোকে না। হুম, তাহলে তুই ভাইয়ার কাছে যা। ভাইয়া তোকে সুন্দর করে বুঝিয়ে দেবে। মিস্টার সৌন্দর্য বুঝিয়ে দিতে পারবেন না? হ্যাঁ, দাভাই পারবে। আচ্ছা তাহলে আমি আসছি। আচ্ছা যা, আমি টিভি দেখি। তোর জন্য আমার মুভির সিন মিস হয়ে গেল। এত মুভি না দেখে পড়াশোনা কর, নয়তো পরীক্ষার খাতায় কিছু লিখতে পারবি না। ধুর, এখন পড়ে কি হবে? পরীক্ষার আগের দিন পড়বো। যা, তোর যা ইচ্ছা তাই কর। মেহেক বইটা নিয়ে সৌন্দর্যের দরজার সামনে এসে দাঁড়ায়। প্রথমে মেহেক আস্তে আস্তে করে দরজা নক করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কেউ দরজা যখন খুলে না, তখন মেহেক জোরে জোরে দরজা নক করে, কিন্তু ফলাফল একই। তাই মেহেক হালকা করে দরজাটা ধাক্কা দেয়, আর ধাক্কা দেওয়ার ফলে দরজা একটু করে খুলে যায়। মেহেক দরজাটা ঠেলে ভেতরে উকি মেরে দেখে না, কেউ নেই ভেতরে। মেহেক নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ে। এদিক ওদিক তাকিয়ে সৌন্দর্যের ঘরটা দেখে মেহেক। হঠাৎ তার চোখ পড়ে বেডের পাশে থাকা ছোট্ট টেবিলটাতে, যেটাতে ছোট একটা ফ্রেমে সৌন্দর্যের ছবি লাগানো আছে। মেহেক ছবিটার দিক থেকে চোখ সরিয়ে সৌন্দর্যের পড়ার টেবিলের দিকে তাকায়। মেহেক আস্তে আস্তে পড়ার টেবিলের সামনে এসে দাঁড়ায়। মেহেক নিজের বইটা সাইডে রেখে একটা একটা করে সৌন্দর্যের বইগুলো দেখতে থাকে। বইগুলো আলাদা হলেও সব বইয়ের মধ্যে একটা জিনিস মেহেক কমন দেখেছে, আর সেটা হচ্ছে কাশফুলের ছবি। বইয়ের প্রায় প্রত্যেকটা পাতায় কাশফুল আঁকা, নয়তো কাশফুলের শব্দটা লেখা। তুমি আমার রুমে কি করছো? হঠাৎ কারো আওয়াজে মেহেক ভয় পেয়ে তার হাতের বইটা তাড়াতাড়ি টেবিলে রেখে দেয়। মেহেক পেছনে ফিরে দেখে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সৌন্দর্য। কি হলো মেহেক, তুমি আমার রুমে কি করছো? ওই আসলে হ্যাঁ, আসলে কি? আসলে আমি কিছু পড়া বুঝতে পারছিলাম, তাই এসেছিলাম। কিন্তু আমার কাছে কেন? ওই রিফা বলেছিল, আর কাছেও গিয়েছিলাম, কিন্তু ও নিজেও নাকি কিছু বুঝতে পারছে না, তাই বলেছে আপনার কাছে আসতে।
আচ্ছা, বই নিয়ে এদিকে এসো। সৌন্দর্য গিয়ে তার পড়ার টেবিলটাতে বসে। মেহেককেও একটা চেয়ারে বসতে বলে। তারপর সৌন্দর্য মেহেককে আস্তে আস্তে পুরো টপিকটা বুঝিয়ে দেয়, আর মেহেকও ভালো মেয়ের মতো পুরো পড়াটা বুঝে নেয়। ব্যাস শেষ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য, আর বিরক্ত করার জন্য ধন্যবাদ। আমি মোটেও বিরক্ত হইনি। তুমি আমার কাছে পড়া বুঝতে এসেছো, এটা আমার ভালো লেগেছে। আচ্ছা আমি আসি তাহলে। দিন কেমন কাটলো তোমার? ভালো। টিউশনে গিয়েছিলে? হুম। সব ঠিকঠাক আছে তো, নাকি কোনো সমস্যা হচ্ছে? না না না, সব ঠিক আছে। কোনো সমস্যা হলে বলো কিন্তু। মেহেক মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায়। মেহেক চলে যেতেই সৌন্দর্য আবারও তার পড়ার টেবিলে ফিরে আসে, আর বই খুলে তার আঁকা কাশফুলের ছবিটা দেখতে থাকে। সৌন্দর্যের রুম থেকে বেরিয়ে পড়াগুলো মনে করতে করতে নিজের রুমের দিকে যাচ্ছে মেহেক। তবে হুট করে কারোর সাথে ধাক্কা খেতে গেলেও মেহেক নিজেকে সামলে নেয়। মেহেক সামনে তাকিয়ে দেখে স্পর্শ বিরক্তিকর মুখ করে তার দিকে তাকিয়ে আছে। মেহেক সরি বলতে যাবে, তার আগে স্পর্শ সেখান থেকে চলে যায়। তবে এবার মেহেক স্পর্শের ব্যবহারে অবাক হয় না। এই লোক কি জন্ম থেকে এরকম, নাকি শুধু আমার সাথে এরকম ব্যবহার করে? আমি ওনার কোন পাকা ধানে মই দিয়ে দিয়েছি কে জানে। রাতে খাওয়ার পর শুয়েছে মেহেক, কিন্তু সারাদিন পরিশ্রম করার পরও এখন তার মোটেও ঘুম আসছে না। মেহেক অনেকক্ষণ এদিক ওদিক করে ঘুমিয়ে আনতে পারে না। বিরক্ত হয়ে মেহেক উঠে বসে। ধুর, ঘুম আসে না কেন? সারাদিন এত কাজ করলাম, কই বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম আসবে? কিন্তু তা না, উল্টো ঘুম বাবাজি তো উধাও। যাই একবার ছাদ থেকে ঘুরে আসি, তাহলে বোধহয় ঘুম আসবে। যাবো? এত রাতে যাও কি ঠিক হবে? ধুর, কি হবে, যাই বরং। মেহেক নিজের মোবাইলটা নিয়ে ছাদে চলে আসে, কিন্তু ছাদে এসে মেহেক দেখে কেউ আগে থেকে ছাদে বসে আছে। তা দেখে মেহেক চলে যেতে নিলে ছাদে বসে থাকা কেউটা বলে ওঠে। চলে যাচ্ছ কেন? এসো। গলা শুনে মেহেক বুঝতে পারে এটা সৌন্দর্য। মেহেক আস্তে করে গিয়ে সৌন্দর্যের পাশে দাঁড়ায়, তবে অনেকটা দূরত্ব রেখেই দাঁড়ায় সে। এত রাতে ছাদে কেন তুমি? ঘুম আসছিল না তাই এসেছিলাম। আপনি কি করছেন? তুমি ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদ থেকে হেঁটে আসি, হয়তো মনটা ভালো হয়ে যেতে পারে। মেহেক আর সৌন্দর্য আর কিছু বলে না। দুজনেই চুপচাপ দূর আকাশে তারা দেখতে থাকে। হঠাৎ মেহেক সৌন্দর্যকে বলে। আচ্ছা, আপনার কি কাশফুল পছন্দ? মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সৌন্দর্য। তবে সেটা তুমি কি করে জানলে? আপনার বইয়ে দেখেছিলাম আপনি প্রতিটা পাতায় কাশফুলের ছবি আর নাম লিখে রেখেছিলেন, তাই আন্দাজ করলাম। সৌন্দর্য কিছু না বলে মুচকি হাসে শুধু। হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে অথই। মাঝপথে সে শান্তর গলা শুনে থেমে যায়। শান্ত তাকে ডেকেছে। অথই একটা দীর্ঘশ্বাস নিয়ে পেছনে ফিরে তাকায়। অথই ফিরে তাকাতে শান্ত একটা মিষ্টি হাসি দেয়। কেমন আছো? জি ভাইয়া, ভালো। কাল ঠিকমতো বাড়িতে পৌঁছে গিয়েছিলে তো? জি, আমার আচ্ছা যাও, তোমার ক্লাস শুরু হয়ে যাবে আবার। শান্ত জানে অথই এটা বলবে, তাই সে আগেই বলে দিল। অথয় কিছু না বলে পেছন ফিরে চলে যেতে শুরু করে। শান্ত আশা নিয়ে অথয়ের যাওয়ার দিকে তাকিয়ে রয়। এই আশা যে অথয় একবার হলেও পেছন ফিরে তাকাবে, কিন্তু না, অথয় তাকায়নি। শান্ত আশাহত হয়ে নিজের ক্লাসের দিকে যেতে থাকে। তবে কিছুটা দূরে গিয়ে অথয় ঠিকই পেছন ফিরে তাকায়। সে দেখে শান্ত চলে যাচ্ছে। শান্তের যাওয়ার দিকে অথয় একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি আপনি জানেন যে আমি ঠিক মতোই কাল বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, কারণ আপনি যে আমার বাড়ি অবধি আমার পেছন পেছন এসেছিলেন। আপনি হয়তো মনে করেন আমি কিছুই জানি না, কিন্তু না, আমি কিছুটা হলেও জানি। আমি অতটাও বোকা নয় মিস্টার শান্ত। ক্যান্টিনে বসে গল্প করছে অথই, রিফা আর মেহেক। তখন ক্যান্টিনে প্রবেশ করে সৌন্দর্য, স্পর্শ আর তার বন্ধুরা। তারা মেহেকদের থেকে একটা টেবিলে দূরে বসে। তাদের অনেক খুশি লাগছে। সৌন্দর্য ছাড়া বাকি সবাই টেবিলে বসে, আর সৌন্দর্য চলে যায় ক্যান্টিনের ভেতরে। কিছুক্ষণ পর সৌন্দর্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসে। সে তার বন্ধুদের দিয়ে তারপর আসে মেহেকদের টেবিলে। তাদের জন্য আনা আইসক্রিমগুলো সে টেবিলে রেখে দেয়। কি রে দা ভাই, আজ এত খুশি খুশি লাগছে কেন তোমাকে? আর তুমি আজ নিজে থেকে আইসক্রিম খাওয়াচ্ছ, ব্যাপার কি বলো তো? আরে আজ সৌন্দর্যের পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর সে সেকেন্ড হয়েছে, সেই খুশিতে আমাদের ট্রিট দিচ্ছে। তাই তো বলি, তুমি আইসক্রিম কেন খাওয়াচ্ছ? যাই হোক, এই সুযোগে আইসক্রিম খেতে পারছি, এটা কিন্তু খুব ভালো। অথই আর রিফা নিজের আইসক্রিমটা নিয়ে খেতে শুরু করে, কিন্তু মেহেক নেয় না। তা দেখে সৌন্দর্য বলে। কি হলো মেহেক, নিচ্ছ না কেন? নাও। না মিস্টার সৌন্দর্য,
হ্যাঁ, আমি খাবো না। এটা বরং আপনি অন্য কাউকে দিয়ে দিন। কেন খাবে না? আরে লজ্জার কিচ্ছু নেই, খাও। না, আসলে ওরকম কিছু না। আসলে আমার ঠান্ডার সমস্যা আছে। আমি ঠান্ডা জাতীয় খাবার খেতে পারি না। এ ধরনের খাবার খেলে আমার ঠান্ডা লেগে যায়। মাঝে মধ্যে জ্বর হয়, তো আমি খেতে পারবো না। এই না, তোরা কেউ জোর করিস না। ওর সমস্যা আছে, তাই কেউ জোর করবে না। ও খেতে না চাইলে ঠিক আছে, সমস্যা নেই। তুমি বসো, আমি আসছি। এটা বলে সৌন্দর্য চলে যায়। আর কিছুক্ষণ পর একটা প্যাকেট আর একটা কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে আসে। এই নাও, এই বার্গার আর কোল্ড ড্রিঙ্কসটা নাও। এই দুটোই কিন্তু ঠান্ডা জাতীয় খাবার, সো এখন কিন্তু কোনো মানা শুনবো না, তোমাকে খেতেই হবে। মেহেকও আর না করে না, বার্গার আর কোল্ড ড্রিঙ্কটা সৌন্দর্য থেকে নিয়ে নেয়। এদিকে সৌন্দর্যের বিহেভিয়ারে মহুয়ার কাছে মোটেও ভালো লাগছে না। সৌন্দর্যের মেহেকের প্রতি এত কেয়ার মহুয়া কিছুতেই মেনে নিতে পারছে না। রাগে হোক বা কষ্টে তার চোখে পানি জমে যায়। কিছুদিন পর টিউশন থেকে ফিরছে মেহেক। সে খুশি মনে হেঁটে হেঁটে আসছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টিটা এক্ষুনি নামতে সময় পেল? হ্যাঁ, ধুর, কেন যে ছাতাটা আনলাম না। মেঘ দৌড়ে একটা ছাউনির নিচে দাঁড়ায়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি কমে যাওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু বৃষ্টি কমার বদলে উল্টো বেড়ে চলেছে। ধুর, এখন আমি কি করি? বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না। এখন বাড়ি কি করে ফিরবো? রিক্সা নিব, কিন্তু এখন তো মাসের শেষের দিক। হাতে তেমন টাকাও নেই, রিক্সা নিয়ে টাকা নষ্ট করব। কিছুক্ষণ চিন্তা করার পর মেহেক নিজের মনে মনেই বলে, ধুর, নিয়েই নিই রিক্সা, বাকি দিনগুলো কোনোভাবে ম্যানেজ করে নিব। ও মেহেক এদিক ওদিক তাকে রিক্সা খুঁজছে, কিন্তু একটা রিক্সাও দেখা পাচ্ছে না সে। আল্লাহ, একটা রিক্সার দেখা পাচ্ছি না। আজ সব মুসিবত আজ একসাথে এসে পড়েছে। মেহেক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে। তখন একটা গাড়ি এসে মেহেকের সামনে দাঁড়ায়। হুট করে গাড়ি এসে থামায়, মেহেক ঘাবড়ে যায়। মেহেক আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়। বৃষ্টির কারণে জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। মেহেকের ভয় ভয় লাগলেও সেটা বাইরে প্রকাশ করে না। ভিতরে এসে বসো। গাড়ির ভেতর থেকে কারো কণ্ঠস্বর শুনে মেহেক চমকে যায়। এরকম অদ্ভুত কথা শুনে মেহেকের আরো ভয় বেড়ে যায়। কি হলো? ভিতরে এসে বসো। মেহেক ভেতরে বসে না, সে নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর কেউ ছাতা হাতে গাড়ি থেকে বেরিয়ে আসে। কাউকে বেরিয়ে আসতে দেখে মেহেক ভয়ে পিছিয়ে যায়। লোকটা এসে মেহেকের সামনে দাঁড়ায়। কি হলো? শুনতে পাওনি নাকি? তোমাকে না ভিতরে আসতে বললাম? আমি কেন গাড়ির ভেতরে যাব? কেন যাবে না মানে? তোমার কি বাড়ি ফেরার শখ নেই নাকি? আমি নিজেই বাড়ি যেতে পারবো, আর আমি অপরিচিত কারোর সাথে যেতে ইচ্ছুক নই। অপরিচিত? লোকটা নিজের মুখের সামনে থেকে ছাতা সরায়। এতক্ষণ ছাতার কারণে মেহেক লোকটার মুখ দেখতে না পেলেও এবার ঠিকই দেখতে পায়। ছাতা হাতে লোকটা আর কেউ না, বরং স্পর্শ। আমি তোমার অপরিচিত? আপনি? হ্যাঁ, আমি তো। কাকে আশা করছিলে? এবার যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকো, আমি যাই, আমার অনেক কাজ আছে। এই না না না, আমি আসছি। মেহেক গাড়ির ভেতরে গিয়ে বসে। স্পর্শ ছাতা বন্ধ করে গাড়িতে বসে। ব্যাগ থেকে টিস্যু বের করে নিজের চশমাটা মুছে নেয় মেহেক। স্পর্শ নিজের মতো গাড়ি চালাচ্ছে। দুজনের মাঝে কোনো কথা নেই, কিন্তু মেহেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকক্ষণ ধরে। সে চিন্তায় আছে সে স্পর্শকে প্রশ্ন করবে কি না। অবশেষে সব চিন্তা বাদ দিয়ে মেহেক প্রশ্ন করেই ফেলে। আচ্ছা, আপনি এখানে কি করছেন? মানে? মানে আপনি এই রাস্তায় কি করছেন, আর আপনি জানলেন কি করে যে আমি বৃষ্টির কারণে আটকে পড়েছি? ভাবি ফোন করে বলেছিল যে তুমি ছাতা নাওনি, তাই বৃষ্টিতে আটকা পড়ে যাবে। আমিও এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় তোমাকে দেখলাম। সো উল্টাপাল্টা কিছু ভেবো না। উল্টাপাল্টা আবার কি ভাববো? উল্টাপাল্টা মানে এটা ভেবো না আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমার পিছু নিচ্ছি। ও হ্যালো মিস্টার, এরকম কিছুই ভাবিনি। মেহেক আর কোনো কথা বলে না। স্পর্শ আর নিজে থেকে কিছু বলে না। গাড়ি চলতে চলতে হঠাৎ মাঝ রাস্তায় থেমে যায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় মেহেক প্রশ্ন করে, কি হলো? গাড়ি থামালেন কেন? আমি থামাইনি। তাহলে কি ভূতে থামিয়েছে? কি? গাধা, গাড়ি নিজে নিজে থেমে গিয়েছে। তুমি বসো, আমি দেখছি কি হয়েছে। স্পর্শ ছাতা নিয়ে বাইরে চলে যায়। কিছু সময় পর হতাশ মুখে ফিরে আসে। হয়েছে? গাড়ি ঠিক হয়েছে? গাড়ি এখন আর চলবে না। চলবে না মানে? চলবে না মানে চলবে না। তাহলে এখন কি করব? এই বৃষ্টির মধ্যে বাড়ি কিভাবে পৌঁছাবো? জানি না। উনি নাকি আমাকে বৃষ্টি থেকে সেভ করে বাড়িতে পৌঁছে দিতে এসেছে। এখন দেখো ওনার
খাটারা গাড়ির মধ্যে দুজনেই ফেসে গেলাম। কি বিড়বিড় করছো? কিছু না, এবার বাড়ি কিভাবে ফিরবো? চিন্তা করো কিভাবে ফিরে যাব। অনেকক্ষণ চিন্তা করার পর মেহেক আর স্পর্শ একসাথে বলে ওঠে, আইডিয়া। এখন রিকশায় বসে আছে স্পর্শ আর মেহেক, দুজনের মাঝেই অনেকটা দূরত্ব। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, যাকে বলা চলে তুমুল বৃষ্টি। রিকশার সামনে প্লাস্টিকের একটা পর্দা দেওয়া, যাতে ভেতরে বসে থাকা মানুষটা ভিজে না যায়, কিন্তু বৃষ্টি এই পর্দা উপেক্ষা করে সহজে ভেতরে প্রবেশ করছে। বৃষ্টির ফোঁটা এসে পড়ছে মেহেকের চশমায়, কিন্তু সে না পারছে চশমাটা খুলতে আর না পারছে পরে থাকতে। চশমা না খুললে তো ভিজে যাবে, আর চশমা খুললে মেহেক কিছুই দেখতে পাবে না। অনেক ভেবেচিন্তে মেহেক সিদ্ধান্ত নেয় না, সে চশমা পরেই থাকবে। হঠাৎ মেহেকের চোখ যায় স্পর্শের ওপর। স্পর্শ বাইরে তাকিয়ে রাস্তাঘাট দেখছে। হঠাৎ মেহেকের মনে পড়ে যায় মুগ্ধের কথা। এরকমই একটা বৃষ্টির দিনে সে আর মুগ্ধ রিকশায় চড়ে ঘুরতে বেরিয়েছিল। ফ্ল্যাশব্যাক। মেহেক, এটা কোন ধরনের বাচ্চাপোনা? আজ না হয় ঘুরলে হয় কি না? না, আমি আজ তোমার সঙ্গে রিক্সা করে ঘুরবো। কিন্তু আজই কেন? দেখো বাইরে কত বৃষ্টি। সেই জন্যই তো আমি তোমার সাথে ঘুরতে যেতে চাইছি। কিন্তু তুমি যে বলেছিলে তোমার বৃষ্টি পছন্দ না। আমি কবে বলেছিলাম? আমি বলেছিলাম আমার বৃষ্টি তেমন একটা ভালো লাগে না, তবে এটা বলিনি আমি বৃষ্টি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, তোমার মেহরানি যখন বলছে তখন আমি আজ অবশ্যই তার সাথে ঘুরবো। তুমি বসো, আমি রিক্সা নিয়ে আসছি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রিকশা খুঁজতে চলে যায় মেহেক। আজ কেন যেন মেহেকের মুগ্ধের সাথে ঘোরার ইচ্ছে হলো, তাই সে ইচ্ছেকে আর দমিয়ে রাখেনি। আজ মেহেক একটা নীল রঙের শাড়ি পরেছে, আর মেহেকের জোর করায় মুগ্ধ নীল রঙের পাঞ্জাবি পরেছে। কিছুক্ষণ পর মুগ্ধ একটা রিকশা নিয়ে আসে। মেহেক রিকশায় উঠে পড়ে। পুরোটা রাস্তা মেহেক আর মুগ্ধ একে অপরের হাত ধরেছিল। এখন এসব ভেবে দীর্ঘশ্বাস নেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না মেহেক। ফ্ল্যাশব্যাক এন্ড। এভাবে কি দেখছো? দেখো, আমি তোমার নায়ক নয়, বুঝতে পেরেছো? তাই ভাইয়ের চোখে দেখো, ভাইয়ের চোখে। স্পর্শের কথায় মেহেক তার ভাবনা থেকে বেরিয়ে আসে। সে তাড়াতাড়ি স্পর্শের থেকে চোখ সরিয়ে নেয়। আমি আপনাকে ভাইয়ের চোখে দেখি, আমার কোনো ইচ্ছে নেই আপনাকে অন্য চোখে দেখার। স্পর্শ আর কিছু না বলে বাইরে তাকিয়ে থাকে। কিছুটা সময় পর তারা বাড়ির সামনে এসে পড়ে। মেহেক টাকা দিবে তার আগে স্পর্শ টাকা দিয়ে ছাতাটা রেখে দৌড়ে ভেতরে চলে যায়। মেহেকও আর কিছু না বলে ছাতাটা নিয়ে ভেতরে চলে আসে। মেহেক সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে দেখে দরজা আগে থেকেই খোলা আছে, আর তার বোন সৃষ্টি টাওয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেককে দেখে সৃষ্টি তাড়াহুড়ো করে তার কাছে আসে। এই নে মেহু, তাড়াতাড়ি মাথাটা মুছে নে, নয়তো ঠান্ডা লেগে যাবে। দে দে, ব্যাগটা আমাকে দে। সৃষ্টি মেঘ থেকে ব্যাগটা নিয়ে নেয় আর যত্ন করে তার শরীরের পানিগুলো মুছে দেয়। বোনের এত কেয়ার দেখে মেহেক কান্না করে দেয়। বাবা মা মারা যাওয়ার পর বিয়ের আগে সৃষ্টি মেহেকের এইভাবেই খেয়াল রাখতো। এতদিন পর বোনের ছোট ছোট কেয়ারগুলো দেখে মেহেক ইমোশনাল হয়ে পড়ে। যা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নে, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি। মেহেক মাথা নাড়িয়ে উপরে চলে আসে। ড্রেস চেঞ্জ করে এসে দেখে সৃষ্টির দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেক আসলেই সৃষ্টি যত্ন করে নিজ হাতে মেহেককে দুধটা খাইয়ে দেয়। অন্যদিকে ফোনে ভিডিও কলে কথা বলছে রিফা আর ইভান। দেখেছো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে? দেখেছি। শুধু দেখছি, ওয়েদারে তো আমার রোমান্টিক রোমান্টিক ফিল আসছে। কাশ আমার কাছে এখন একটা বউ থাকতো। তো বউ থাকলে কি করতে? বউ থাকলে তার সাথে এই রোমান্টিক ওয়েদারে রোমান্টিক রোমান্টিক কথা বলতাম। আর তার কোলে মাথা রেখে আমাদের ফিউচার প্ল্যানিং করতাম। আর আর তার সাথে এই রোমান্টিক ওয়েদারে রোমান্স করতাম। তাহলে থাক তুই তোর বউ নিয়ে, আমার সাথে কথা বলছিস কেন? আরে আরে বাবু, রাগ করছো কেন? রাগ করছো কেন মানে? তুই আমার সাথে প্রেম করে অন্য কারোর সাথে রোম্যান্স করবি? অন্য কাউকে বউ বানাবি? যা তুই তোর বউরে খোঁজ আর তার সাথে রোম্যান্স কর। আরে বাবু শোনো তো আমার কথা। কি শুনবো? হ্যাঁ, কি শোনার বাকি রেখেছিস তুই? যা দূরে গিয়ে মর। আরে বাবু, আমার বউটা তো তুমি। বিয়ের পর তো তুমি আমার বউ হবে, তখন তো আমি তোমার সাথেই রোম্যান্স করব। কি? হ্যাঁ জান, তুমি তো আমার বউ হবে। আচ্ছা যাও, বিয়ের পর আমি তোমার সাথে কোনো রোম্যান্স করব না, কোনো রোম্যান্সের কথা বলবো না। বিয়ের পর আমরা একদম ভাই বোনের মতো থাকবো। কি এসব কি বলছো তুমি?
তোমাকে আমি কি বিয়ে করব ভাই বোন হয়ে থাকার জন্য নাকি? তাহলে তুমি তো রাগ করলে। আরে আমি তো ভেবেছিলাম তুমি অন্য কারো কথা বলছো। তার মানে তুমি তোমার সাথে আমাকে রোমান্স করতে দেবে? রোমান্টিক রোমান্টিক কথা বলবে আমার সাথে? ছি, কি সব বলছো তুমি? আরে এতে ছি কি আছে? বিয়ের পর এগুলোতে কোনো ছি নেই। আচ্ছা বলো তো, আমাদের কয়টা বাচ্চা হবে? কয়টা হবে? আমাদের 2টা বাচ্চা হবে, তাও টুইন। ছেলের নাম আমি তোমার সাথে মিল রেখে রাখবো, আর মেয়ের নাম আমার সাথে। আল্লাহ, এখনো বিয়ে হয়নি আর এই বান্দা তো বাচ্চা পর্যন্ত চলে গিয়েছে। আরে আমি তো এটাও ঠিক করে রেখেছি যে আমাদের বাচ্চারা কোন স্কুলে পড়বে। ও আল্লাহ, তুমি এত ফাস্ট! আমি তো আরো অনেক কিছু ভেবে রেখেছি, শুনবে? না বাবা, থাক, দরকার নেই। আচ্ছা তুমি শাড়ি পরতে জানো? হ্যাঁ জানি তো, আমি খুব সুন্দর করে শাড়ি পরতে পারি। ও আচ্ছা। কিন্তু তুমি মুড অফ করে ফেললে কেন? কেন তুমি শাড়ি পরতে শিখলে বলো তো? কারণ শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে তাই। ধুর, তুমি খুব আনরোমান্টিক। কই ভাবলাম আমার বউটা শাড়ি পরতে জানবে না, বিয়ের পর আমি তাকে যত্ন করে শাড়ি পরিয়ে দেব। কিন্তু তুমি তো আমার স্বপ্নটাই স্বপ্নই রেখে দিলে। ওলে বাবালে, আমার জানটা তার বউকে শাড়ি পরাতে চায়। আচ্ছা সমস্যা নেই, শাড়ি পরতে জানলে কি হয়েছে, তাও তুমিই পরিয়ে দেবে। সত্যি? কাশ তুমি যদি আমার কাছে থাকতে। জানো আমার না এখন বিয়ে করতে ইচ্ছে করছে। ও মা, তাই? এই বৃষ্টির দিনে একটা বউ না থাকলে কি হয়? অন্য সময় বউয়ের প্রয়োজন হোক আর না হোক, এই বৃষ্টির দিনে একটা বউয়ের খুব দরকার। জানো ইভান, আমার কি মনে হচ্ছে? কি? তুমি না নিশ্চয়ই আজ মাথায় বাড়ি খেয়েছো। মনে করে দেখো তো আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ, ওই আসলে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় খেয়েছে। কিন্তু তুমি কি করে জানলে? এই তো দেখেছো, আমি ঠিকই আন্দাজ করেছিলাম। তাই তো বলি, তুমি আজ এত আজগুবি কথা বলছো কেন? বাড়ি খেয়ে তোমার মাথা পগলায় গিয়েছে। তুমি আমাকে ইনডিরেক্টলি পাগল বলেছ? আরে না না, ইনডিরেক্টলি কেন বলবো, আমি তো সরাসরি বলছি বাড়ি খেয়ে তোমার মাথা সেটিং নড়ে গিয়েছে। যাও, তোমার সাথে কোনো কথা নেই। তুমি আমার এই বৃষ্টির দিনে কষ্টটা বুঝবে না। বাই। আর আজকে কোনো ফোন দেবে না। ঠিক আছে, দেব না। আমিও দেখি তুমি কতদিন আমার সাথে কথা না বলে থাকতে পারো। রিফার কথা শুনে ইভান কট করে ফোনটা কেটে দেয়। আর ইভানের বাচ্চাদের মতো রাগ দেখে রিফা হাসতে থাকে। আজ ভার্সিটিতে তাড়াতাড়ি এসেছে অথই। সে একা একা ক্যাম্পাসটা ঘুরে দেখছে। ঘুরতে ঘুরতে অথই একটা নির্জন জায়গায় চলে আসে। জায়গাটা নির্জন যে তা না, তবে ভালো স্টুডেন্টরা এদিকটাই কম আসে। এই যে ব্ল্যাক পিঙ্ক, এদিকে এসো। অথই নিজের দিকে তাকায়, দেখে সে আজ ব্ল্যাক আর পিঙ্ক কম্বিনেশন একটা ড্রেস পরেছে। অথই কিছু না ভেবেই তাদের সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে? আমরা তোমার সিনিয়র, সো রেসপেক্ট দিয়ে কথা বলো। আমাকে কেন ডেকেছো? মেয়ের ঝাঁজ আছে বলতে হবে, ওসব ঝাঁজ টাজ না আমাদের সামনে চলবে না। আমি কোনো মরিস বা কোল্ড ড্রিঙ্কসের বোতল না যে আমার মধ্যে ঝাঁজ থাকবে। আর থাকলেও তোমাদের তাতে কি? কি জন্য ডেকেছো সেটা বলো, নয়তো ফুটো। আই লাইক ইউর অ্যাটিটিউড। তো ব্ল্যাক পিঙ্ক, তুমি এখন একটা কাজ করবে। যে ছেলেটা প্রথমে এই গেট দিয়ে ভেতরে ঢুকবে তাকে গিয়ে একটা কিস করে আসবে। আর যদি না করি তো? না করলে তোমার পানিশমেন্ট আছে। মেয়েটা বলে। করবো না, দাও পানিশমেন্ট। আই মেয়ে, তোমার আমাদের ভয় লাগছে না? ভয় কেন লাগবে? অবশ্য ছোট বাচ্চা হলে ঠিকই ভয় পেত। তোমাদের আচরণে যা অবস্থা। আর শোনো, আমি নিউ স্টুডেন্ট না, আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর তোমরা থার্ড ইয়ারে, মানে 1 ইয়ার সিনিয়র জুনিয়র। সো আমি তোমাদের কোনো কালেই ভয় পাবো না। আর তোমরা আমার থেকে আরও বড় হলেও আমি ভয় পেতাম না। অথই চলে যেতে নেয়, তবে কিছু দূর গিয়ে আবার পেছন ফিরে তাকায়। আর হ্যাঁ, র্যাগিংটা না ভালো করে করতে শিখো। তোমাদের এই ফুতুসা র্যাগিং দেখে কেউ ভয় পাবে না। এবার একটু নতুন স্টাইলে র্যাগিং করতে শিখো। আর যদি না জানো তাহলে আমার কাছে এসো, আমি টিপস দিব আসল র্যাগিং কিভাবে করতে হয়। বাই বাই। অথই হেলে দুলে সেখান থেকে চলে যায়। সবাই অবাক হয়ে অথয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তাদের সাথে আগেও অনেকে এভাবে কথা বলেছে, কিন্তু কেউ কখনো বলেনি র্যাগিং এর টিপস লাগছে, আমার কাছে এসো। অথয়ের অদ্ভুত কথায় সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। তবে প্রথম ছেলেটা এক অদ্ভুত দৃষ্টিতে অথয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল।
তবে এতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা যে শুধুমাত্র 4 জন ব্যক্তি দেখছিল তা কিন্তু না, এখানে একজন পঞ্চম ব্যক্তি ছিল, আর সেটা আর কেউ নয় বরং শান্ত। অথয় সব কথা শান্ত শুনেছে, আর অথয়ের এসব কথা শুনে শান্ত অবাক প্লাস অনেকটা হ্যাপি, এটা জেনে যে অথয় নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারে। তবে শান্তই প্রথম ছেলেটার হাবভাবও খেয়াল করেছে। ছেলেটার নাম রুদ্র, প্লে বয় টাইপের ছেলে, কাপড়ের মতো সে মেয়ে চেঞ্জ করে। এই বিষয় নিয়ে শান্তের কিছুটা চিন্তা হচ্ছে, তবে আজকের ঘটনায় শান্ত বুঝে গিয়েছে অথয়ের কোনো সমস্যা হলে সে নিজেই সলভ করতে পারবে, আর তা না হলে সে তো আছেই। ক্লাসের টিচার পড়াচ্ছে, সবাই মন দিয়ে স্যারের কথা শুনছে, কিন্তু মেহেকের পড়ায় কোনো মন নেই, তার মন অন্য কোথাও। আজ আবারও মেহেকের মুগ্ধের কথা মনে পড়েছে, সে এখন মুগ্ধের কথাই ভাবছে। এই মেয়ে দাঁড়াও। স্যার মেহেককে ডাকছে, কিন্তু সে তো তার চিন্তায় মগ্ন। রিফা আস্তে আস্তে মেহেককে ডাকে, কিন্তু মেহেক এখনও চিন্তায় মগ্ন। অথই মেহেককে ধাক্কা দেয়, ধাক্কা খেয়ে মেহেক নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। ভাবনা থেকে বেরিয়ে আসলে মেহেক তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। মন কোথায় তোমার? পড়া পারবে? মেহেক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। স্যার পড়া জিজ্ঞেস করলে ভয়ের চোটে মেহেক সব গুলিয়ে ফেলে, আর কিছুই ঠিকমতো বলতে পারে না। স্যার রেগে মেহেককে দাঁড়িয়ে থাকতে বলে, মেহেক চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার চোখ যায় জানালার বাইরে, সৌন্দর্য তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। সৌন্দর্যকে দেখে মেহেক জিভে কামড় দেয়। হায় হায় আল্লাহ, মিস্টার সৌন্দর্য আমাকে শাস্তি পেতে দেখে নিয়েছে। ছি ছি ছি, এবার না জানি উনি আমার ব্যাপারে কি ভাববে। মেঘ আস্তে আস্তে জানালার দিকে তাকায়, তবে এবার সে আর সৌন্দর্যকে দেখতে পায় না। এটা দেখে মেহেক স্বস্তির নিঃশ্বাস নেয়। ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে আছে মেহেক, অথই আর রিফা। মেহেক আবারও মুগ্ধের খেয়ালে ডুবে গিয়েছে। অথই আর রিফা নিজের মতো কথা বলছে। হঠাৎ তাদের খেয়াল হয় মেহেক আবারও ভাবনায় ডুবে গিয়েছে। মেহু, এই মেহু, মেহু। হ্যাঁ বল। কি হ্যাঁ বল? সব সময় কোথায় হারিয়ে যাস? ক্লাসেও তুই অন্যমনস্ক ছিলিস, আর এখনও অন্যমনস্ক আছিস। কি হয়েছে বল তো? না কিছু হয়নি। সত্যি তো? আরে বাবা হ্যাঁ, এই রিফু তোর ফোন বাজছে, দেখ কে ফোন করেছে। রিফা ব্যাগ থেকে ফোন বের করে দেখে ইভান ফোন দিয়েছে। ইভানের ফোন দেখে বাঁকা হাসে রিফা। কে আপনি? আর আমার নাম্বার কোথায় থেকে পেলেন? কে আপনি মানে? বাবু আমি ইভান, তুমি আমাকে ভুলে গেলে? কে আপনি? আপনাকে তো আমি চিনি না, ভুলবো কেমন করে? বাবু এরকম করো না, আমার কান্না পাচ্ছে। ওলে আমার বাবুরে, কেন? সেদিন না জেনে কে বলেছিল আমাকে আর ফোন দেবে না? আরে সেটা তো কথার কথা বলেছিলাম, কিন্তু তুমি তো সত্যি আমার সাথে কথা বলোনি। কাল কতবার ফোন করেছিলাম। ধরবে না বললে কেন? যাও, তুমি তোমার রোমান্টিক মুড নিয়ে থাকো, আমার সাথে কথা বলা লাগবে না। আরে বাবু রাগ করো না। আচ্ছা তুমি এখন কোথায়? ভার্সিটি। তুমিও মনে হয় কলেজে? ব্রেক ছিল, তাই ভাবলাম তোমাকে একটা কল দেই। এই দে, আমাকে দে, অনেকক্ষণ কথা বলেছিস। এটা বলেই অথয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয় রিফা। বাবু কেমন আছো তুমি? আরে আমার কলিজাটা, কতদিন পর তোমাকে দেখলাম। জানো কত মিস করেছি আমি তোমাকে। সব মিথ্যা কথা, তুমি আমাকে একটুও মিস করনি। মিস করলে কি আর আমার সাথে কথা না বলে থাকতে পারতে নাকি? আরে কলিজা বোঝো না, ওই রুফু আছে না, ওর জন্য তো আমার তোমার কাছ থেকে দূরে দূরে থাকতে হয়। ও তো একটা পেতনি, ও হচ্ছে বিরিয়ানির মধ্যে এলাচি, বোঝো না? ও আমাদের ভালোবাসা দেখে জ্বলে। ঠিক বলেছে কলিজা। আমি কিন্তু এখানে আছি। তো কি হয়েছে, তোরে ভয় পাই নাকি আমি? ইভান শোনা, তোমার না এখন ক্লাস আছে? আছে তো। তো ক্লাসে যা লুচ্চা বেটা। অথয়ের থেকে ফোনটা নিয়ে কট করে কেটে দেয় রিফা। অথয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে তাকে মুখ ভেঙে ব্যাগ নিয়ে ক্লাসের উদ্দেশ্যে যেতে থাকে রিফা। রিফাকে রাগাতে পেরে তো অথয় অনেক খুশি। তুই আবার মেয়েটাকে রাগিয়ে দিলি? কি করব বল, ওরে রাগাইতে ভালোই লাগে। ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে নিচে নামে মেহেক। তবে আজ নিচে নেমে কেন যেন মেহেকের ফাঁকা ফাঁকা লাগছে। মেহেক এদিক ওদিক খুঁজে রান্নাঘরের দিকে যেতে থাকে, আপনি আপনি এই আপনি, কিন্তু সৃষ্টির কোনো সাড়া শব্দ মেহেক পাচ্ছে না। মেহেক আগ্রহ নিয়ে রান্নাঘরে যায়, কিন্তু যে যা দেখে সে কখনোই আশা করেনি। আপনি চিৎকার করে ওঠে মেহেক।